আজকে শুরু করছি আরণ্যক উপন্যাস শুরু করছি। তার প্রথমে দেখো প্রস্তাবনা পর্ব আছে, সেই প্রস্তাবনা দিয়েই আমি শুরু করছি, প্রস্তাবনা থেকে পড়াবো। দেখো, সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছে ঘেঁষিয়া বসিয়াছিলাম। পিএসসির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা যারা পিএসসির জন্য পড়াশোনা করছো তাদের নিশ্চয়ই তোমরা সিলেবাসটা পেয়ে গেছো। সেখানে তোমাদের এই আরণ্যক উপন্যাস কিন্তু আছে। সেখানেই দেখবে উপন্যাসের শুরুতেই প্রস্তাবনা পর্ব আছে, সেই অংশটুকু দিয়েই শুরু করছি। এখানে দেখো, ঔপন্যাসিক যে শুরু করেছেন, সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাজ ঘেঁষিয়া বসিয়াছিলাম। তার মানে ঔপন্যাসিক অফিস থেকে ফিরছিলেন। নিকটেই একটা বাদাম গাছ, চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোর্টের পরীক্ষার ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। এই দেখো, এখান থেকে অনেকগুলো প্রশ্নই আসতে পারে। যেমন যেখানে গড়ের মাঠে বসেছিলেন ফোর্টের কাছে, সেখানে কোন গাছ ছিল? বাদাম গাছ ছিল। বাদাম গাছের সামনে ঢেউ খেলানো জমিটা কেমন ছিল, কোথায় ছিল? ফোর্টের পরীক্ষার ঢেউ খেলানো জমি, ফোর্টের কাছে ছিল ঢেউ খেলানো জমি। মনে হইল লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে। কুণ্ডিটার নাম কি, যে কুণ্ডির উল্লেখ আছে উপন্যাসে? কুণ্ডির নাম সরস্বতী। কখন বসেছিলেন? সন্ধ্যাবেলা। পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর হর্নের আওয়াজে সেই ভ্রম ঘুচিল। তাহলে কি হলো? এখানে আসতে পারে যে কোন গেটের সামনে তার ভ্রম ঘুচিল? পলাশী গেটের, বা কোথায়? পলাশী গেটের পথে। কিসের আওয়াজে? মোটর হর্নের আওয়াজে। ঠিক আছে, এতগুলো প্রশ্ন হতে পারে। অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয়, মানে কালকের কথাই মনে হচ্ছে। কলিকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া খানিক থাকিয়া এখন যখন লবটুলিয়া বহিহার কি আজমাবাদের সেই অরণ্য ভূভাগ, সে জ্যোৎস্না, সে তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধু ধু বনঝাউ আর কাশবনের চর, দিগ্বলয়ে লীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীলগাইয়ের দলের দ্রুত পদধ্বনি, খর রৌদ্র মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডির জলের ধারে পিপাসার্ত বন্য মহিষ, সেই অপূর্ব মুক্ত শিলাশ্রিত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা ভাবি। রক্তপলাশ ছিল ফুটন্ত। তখন মনে হয় বুঝি কোনো অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম। পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই। তাহলে এখানে যে বর্ণনা দেখলাম, সেখানে পুরো কলিকাতা শহরের বর্ণনা তিনি দিয়েছেন। কি কি আছে সেগুলো উনি বলেছেন। শুধু বন প্রান্তর নয়, কত ধরনের মানুষ দেখিয়াছিলাম। প্রশ্ন অনেক আসবে এই প্যারাগ্রাফ থেকে। শুধু বন প্রান্তর যে উনি দেখেছিলেন তা নয়, সেখানে রঙিন বনফুলের শোভা ছিল, আরও অনেক কিছুর কথাই উনি বলেছেন। কুন্তা, মুখসম্মত কুন্তার কথা মনে হয়। এখানে যেন সুংঠিয়া বৈহারের বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে লইয়া বন্যকুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত, নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে ইদারাটার কাছে দাঁড়াইয়া আছে। দেখো, এত সুন্দরভাবে উনি বলছেন কুন্তা, মুখসম্মত কুন্তার কথা মনে হয়। কুন্তা, এখনও যেন সে মেয়েটার নাম কুন্তা, এখনও সে সুংঠিয়া বৈহারের বিস্তীর্ণ, বৈহার জায়গাটার নাম বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে, ওখানে যে জঙ্গলটা আছে সেইখানে সেই দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে কুল সংগ্রহ করার জন্য দৈনন্দিন সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত আছে। নয়তো জ্যোৎস্না ভরা চাঁদের যে আলো, সেই জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছারিতে উনি থাকতেন, এই কাছারিতে কাজ করতেন। সেই আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে দাঁড়িয়ে আছে। ইদারাটার কোথায় দাঁড়িয়ে আছে? ইদারাটার কাছে দাঁড়াইয়া আছে।
মনে হয় ধাতুরিয়ার কথা। ধাতুরিয়া হচ্ছে এই উপন্যাসে একজন সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র। তাহলে দেখা গেল ধাতুরিয়া, নাটুয়া বালক ধাতুরিয়া। দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল। লবটুলিয়া অঞ্চলে জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের দানা ভাজা এবং আখের গুড় খাইতে পাইয়া কি খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে। তাহলে সে কোথায়? লবটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলোতে কি খেত? চীনা ঘাসের দানা ভাজা খেত, আর আখের গুড় খাইতে খাইতে সে কিন্তু খুশির হাসি দেখেছিল তার মুখে। কে? ঔপন্যাসিক। কোঁকড়া কোঁকড়া চুল ছিল, ডাগর চোখ ছিল, একটু মেয়েলি ধরনের ভাবভঙ্গি ধাতুরিয়ার। বছরে 13-14 বছরের সুশ্রী ছেলেটি। কত বছর বয়স ছিল ধাতুরিয়ার? 13-14 বছর। সংসারে বাপ নাই, মা নাই, কেহ কোথাও নাই, তাই সেই অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয়। সংসারের স্রোতে কোথায় ভাসিয়া গেল আবার। মনে পড়ে সরল মহাজন ধাওতাল সাহুকে। সরল মহাজনের নাম কি? ধাওতাল সাহু। আমার খড়ের বাংলোর কোণটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁতি দিয়া কাটিতেছে। গভীর জঙ্গলের মধ্যে ছোট কুঁড়ে ঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু পাড়ে, এখানে আরেকটা চরিত্র পেলাম, রাজু পাড়ে 3টে মহিষ চড়াইতেছে এবং আপন মনে গাহিতেছে, দয়া হই জি রাজু পাড়ে। হ্যাঁ, তাহলে এখানে দরিদ্র রাজুপাড়ে কে ছিল? দরিদ্র ব্রাহ্মণ ছিল। মহালিখারূপের পাহাড়ের পাদদেশে বিশাল বন প্রান্তরে বসন্ত নামিয়াছে। কোন ঋতুর কথা আছে? বসন্ত। লবটুলিয়া বৈহারের সর্বত্র হলুদ, হ্যাঁ সর্বত্র হবে এটা, সর্বত্র দেখো এখানটা রেফটা ওঠেনি, তার জায়গায় একটুখানি এটা সেই রেফের আগে যেটা টাইপিং মিস্টেক আছে, এটা সর্বত্র হবে। এটা সর্বত্র হলুদ রঙের গোলগলি ফুলের মেলা। ঠিক আছে, গোলগলি ফুলের মেলা। কি ফুল? গোলগলি ফুল। দ্বিপ্রহরে তাম্রাভ রৌদ্রদগ্ধ দিগন্ত বালির ঝড়ে ঝাপসা। রাত্রে দূরে মহালিখারূপের পাহাড়ে আগুনের মালা, শালবনে আগুন দিয়েছে। কত অতি দরিদ্র বালক বালিকা নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মহাজন গায়ক কাঠুরে ভিখারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল। অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া উপন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম। দেখো এইখানে অনেকের কথা আছে। কার কথা আছে? অতি দরিদ্র বালক বালিকা নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মহাজন গায়ক ছিল, কাঠুরে ছিল, ভিখারির বিচিত্র জীবনযাত্রার কথা এখানে বলা হচ্ছে। তো অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় কোথায় বসেছিল না? খড়ের বাংলোয় বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা ঢাকা গর্তের ধারে বিরাটাকায় বন্য মহিষের দেবতাকে তারা দেখিয়াছিল। কোথায় রিজার্ভ ফরেস্টটা ছিল? রিজার্ভ ফরেস্ট মোহনপুরা রিজার্ভ ফরেস্টের নাম হলো মোহনপুরা। এবং গভীর রাত্রে বন্য মহিষ শিকার করতে গিয়ে ডালপালা ঢাকা গর্তের মধ্যে বিরাটাকায় বন্য মহিষের দেবতাকে তারা দেখিয়াছিল। ইহাদের কথাই বলিব। জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম, কত অদ্ভুত জীবনধারা স্রোত আপন মনে উপল বিকীর্ণ অজানা নদীখাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে সে পথে, তাহাদের সহিত পরিচয়ের স্মৃতি আজও ভুলিতে পারি নাই। কিন্তু আমার এই স্মৃতি আনন্দের নয়। মানে তাদের সাথে যে জীবনযাপন, তাদের সাথে যে একটা সময় কাটিয়ে এসেছেন ঔপন্যাসিক, সেটা ছিল আনন্দের স্মৃতি। কিন্তু এই স্মৃতি উনি বলছেন আনন্দের স্মৃতি ছিল না, দুঃখের ছিল। কেন? দেখো, এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল। বনের দেবতারা সেই জন্য আমায় কখনো ক্ষমা করিবেন না জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়। নিজের অপরাধের কথা নিজের মুখে যদি কেউ বলে তাহলে অপরাধটা লঘু হয়ে যায়। কাউকে যদি বলা যায় যে সে ভুল করেছে, তাই এই কাহিনীর তিনি অবতারণা করছেন। এতটা বলার পর উপন্যাসটা শুরু হচ্ছে। দেখো, উপন্যাসের প্রথম পরিচ্ছেদ 15-16 বছর আগেকার কথা। 15-16 বছর ব্যাকে যাচ্ছেন। সে 15-16 বছর আগেকার কথা। বিএ পাশ করিয়া কলিকাতায় বসে আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। বহু জায়গায় ঘুরিয়াও চাকরি মিলিল না। বিভিন্ন জায়গায় ঘুরেও ওনার চাকরি মিলল না।
সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর কথা আছে এখানে। মেসে অনেক দিন ধরিয়া আছি, তাই নিতান্ত তাড়াইয়া দেয় না। অনেক দিন ধরে যেহেতু পড়াশোনা করছিলেন, সেই কারণে পড়াশোনার সূত্রে তিনি অনেক দিন ধরে মেসে ছিলেন, তাই তাড়িয়ে দেয়নি। কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে। এবার তো কমপ্লিট পড়াশোনা হয়ে গেছে, এবার তো তোমাকে মেস ছাড়তে হবে, তাই তাগাদার উপর তাগাদা দিচ্ছে। মেসে প্রতিমা গড়াইয়া পূজা হইতেছে, ধুমধামও মন্দ নয়, মেসেও পুজো হচ্ছে, সরস্বতী পুজো। সকালে উঠিয়া ভাবিতেছি আজ সব বন্ধ, দু একটা জায়গায় একটু আশা দিয়াছিল, তা আজ আর কোথাও যাওয়া কোনো কাজের হইবে না, বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই। তখন সে ভাবলো যে চল সরস্বতী ঠাকুর দেখেই বেড়ানো ভালো। মেসের চাকর জগন্নাথ, তাহলে মেসের চাকরের নাম কি ছিল? জগন্নাথ। এমন সময় এক টুকরো কাগজ হাতে দিয়া গেল, পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি। আজ মেসে পূজা উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে, আমার কাছে 2 মাসের টাকা বাকি। তাহলে কত টাকা বাকি ছিল? 2 মাস। কত মাসের টাকা বাকি ছিল? 2 মাসের টাকা বাকি ছিল। আমি যেন চাকরের হাতে অন্তত 10টি টাকা দিই। চাকরের হাতে কটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে? 10টি টাকা। অন্যথা কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে, না হলে কিন্তু অন্যত্র ব্যবস্থা করতে হবে। কথা খুব ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মোটে 2টি টাকা আর কয়েকানা পয়সা। ন্যায্য কথা হলেও ঔপন্যাসিকের সম্বল ছিল কি? সবে তো পাশ করেছেন, 2টো টাকা ছিল হাত কাছে আর কয়েকানা পয়সা ছিল। কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম। কিছু না বলে সে মেস থেকে বেরিয়ে গেল। পাড়ার নানা স্থানে পুজোর বাজনা বাজিতেছে, ছেলেমেয়েরা গলির মোড়ে দাঁড়াইয়া গোলমাল করিতেছে। অভয় ময়রার খাবারের দোকানে অনেক রকম নতুন নতুন খাবার থালায় সাজানো, বড় রাস্তার ওপরে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়াছে। তাহলে নহবত কোথায় বসেছে? এই যে বলেছে কোন দোকানের কথা, কোন ময়রার দোকানের কাছে? অভয় ময়রার দোকানের কাছে। নতুন নতুন খাবার থালায় সাজানো, বড় রাস্তার উপরে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসেছে। কলেজ হোস্টেলের ফটকে বসেছে কিন্তু নহবত, শুধু দিয়ে দিল নহবত বসেছে কোথায়? ফটকে দিয়ে দিল, হোস্টেলে দিয়ে দিল, কলেজ হোস্টেল দিয়ে দিল, আর কলেজ হোস্টেলের ফটক দিয়ে দিল। তখন কিন্তু উত্তর হবে কলেজ হোস্টেলের ফটকে। বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পুজোর উপকরণ কিনিয়া ফিরিতেছে। ভাবিলাম কোথায় যাওয়া যায়। আজ 1 বছরের উপর হইল জোড়াসাঁকো স্কুলের চাকরি ছাড়িয়া দিয়া বসিয়া আছি। স্কুলে চাকরি করতেন। কোন স্কুলে? জোড়াসাঁকো স্কুল। সেটা ছেড়ে দিয়ে বসে আছেন। আছি অথবা বসিয়া ঠিক নাই। চাকুরির খোঁজে হেন মার্চেন্ট অফিস নাই, হেন স্কুল নাই, হেন খবরের কাগজের অফিস নাই, হেন বড় লোকের বাড়ি নাই, যেখানে অন্তত 10 বার না হাঁটাহাঁটি করিয়াছি। চাকুরির জন্য তিনি কোথায় কোথায় গেছেন? চাকুরির খোঁজে তিনি মার্চেন্ট অফিসে গেছেন, স্কুলে গেছেন, খবরের কাগজের অফিসে গেছেন, বড় লোকের বাড়িতে গেছেন, কিন্তু সকলেরই এক কথা, চাকুরি খালি নাই, কোথাও চাকরি তিনি পাননি। হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। তাহলে আরেকটা চরিত্র পেলাম, সতীশ। সতীশের সঙ্গে হিন্দু হোস্টেলে একসঙ্গে থাকিতাম। কোথায় থাকতেন? হিন্দু হোস্টেলে থাকতেন। বর্তমানে সে আলিপুরের উকিল। এখন সতীশের পেশা হলো উকিল। সে কোথাকার উকিল? আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না। বালিগঞ্জের ওদিকে কোথায় একটা টিউশনি আছে, সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে। বালিগঞ্জের ওইখানে সতীশ কী করে? বর্তমানে আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না। আচ্ছা, সতীশের বালিগঞ্জের দিকে একটা টিউশনি আছে, সেই টিউশনি সে করতে যায়। সেটা তার সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করছে। ভেলা তার সংসারটাকে বয়ে নিয়ে যাচ্ছে, ওই তার টিউশনিটা। আমার ভেলা তো দূরের কথা, একখানা মাস্তুল ভাঙা কাঠও নাই, যতদূর হাবুডুবু খাইবার তাহা খাইতেছি। সতীশকে দেখিয়া সে কথা আপাতত ভুলিয়া গেলাম। তাহার আর একটা কারণ। সতীশ বলল, এই যে কোথায় চলেছ? সত্যচরণ। আর একটা নাম হচ্ছে সত্যচরণ। চলো হিন্দু হোস্টেলে ঠাকুর দেখে আসি, আমাদের পুরনো জায়গাটা। আর ওবেলা বড় জলসা হবে, এসো। ওয়ার্ড 6-এর এই অবিনাশকে মনে আছে? সেই অবিনাশকে, সেই যে ময়মনসিংহের কোন জমিদারের ছেলে, সে যে আজকাল বড় গায়ক। তাহলে এখানে আরেকজনকে পেলাম, সে হচ্ছে সত্যচরণ বলে কিন্তু সতীশ এলো। সতীশ বলল কিন্তু ঔপন্যাসিকে সত্যচরণ বলে সম্বোধন করলো। আর দেখো, হিন্দু হোস্টেলে ঠাকুর দেখতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আরেকজনের নাম পেলাম। সেটা হচ্ছে এখানে ওরা যখন যাচ্ছে, সে বলতে যাচ্ছে ওয়ার্ড 6-এর সেই অবিনাশ। তাহলে এখানে আরেকটা চরিত্র হলো অবিনাশ। সে কে ছিল? সে ছিল ময়মনসিংহের জমিদারের ছেলে। আর হচ্ছে
সে কে ছিল? সে ছিল গায়ক। সে গান গাইবে, আমায় আবার একখানা কার্ড দিয়েছে। তাদের এস্টেটের দু একটা কাজকর্ম মাঝে মাঝে করি কি না, এসো, তোমায় দেখলে সে খুশি হবে। তাহলে কে করে? সতীশ কাজটা করে। কলেজে পড়িবার সময় আজ 5-6 বছর আগে আমোদ পাইলে আর কিছু চাহিতাম না, এখনও সে মনের ভাব কাটে নাই দেখিলাম। বলছে আজ 5-6 বছর আগেকার ঘটনা যদি হতো, মানে আনন্দ হয়েছে, আমোদ পাইলে আর কিছু চাইতাম না, এখনও সে মনের ভাব কাটে নাই। সেই কলেজে পড়ার সময় যখন মনে হতো, এখনও সেরকম মনে হচ্ছে। হিন্দু হোস্টেলে ঠাকুর দেখিতে গিয়া সেখানে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ পাইলাম। এবার ওরা যখন হিন্দু হোস্টেলে ঠাকুর দেখতে গেছে সরস্বতী পুজোর সময়, সরস্বতী পুজোর কথাই এখানে আছে, তো সরস্বতী ঠাকুর দেখতে গিয়ে মধ্যাহ্ন ভোজন মানে দুপুরের যে ভোজন, দুপুরের খাওয়ার নিমন্ত্রণ পেল। কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে, তাহারা কিছুতেই আসিতে দিতে চাহিল না। বলিলাম বিকেলে জলসা হবে, তা এখন কি মেস থেকে খেয়ে আসবো এখন? তাহারা সে কথায় কর্ণপাত করিল না, বলছে আমরা মেস থেকে খেয়ে আসবো। কিন্তু তারা কিছুতেই শুনল না। কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পূজার দিন উপবাসে কাটাইতে হইতো। বলছে যদি শুনতাম তাহলে কি আমাকে সরস্বতী পুজোর দিন উপবাসে কাটাইতে হইতো। ম্যানেজারের অমন কড়া চিঠির পরে আমি গিয়া মেসে লুচি পায়েসের ভোজ খাইতে পারিতাম না, যখন একটা টাকাও দিই নাই। বলছে ম্যানেজারের অমন কড়া চিঠি। হ্যাঁ, বলছে কী খেয়েছিলেন? ঔপন্যাসিক মেসের লুচি পায়েসের ভোজ হয়েছিল। এ বেশ হইল, পেট ভরিয়া নিমন্ত্রণ খাইয়া বৈকালের জলসার আসরে গিয়া বসল। আবার বিকেলবেলা কখন ছিল? বৈকালে। এ দিয়ে দিল কখন জলসার আসর ছিল, বিকেলে ছিল না বৈকালে ছিল। উত্তর দিয়ে দিতে হবে। তোমরা জানো কি উত্তর হবে? বৈকালে জলসার আসর ছিল। তাহলে বিকেলবেলা জলসার আসর ছিল। আবার 3 বছর পূর্বের ছাত্রজীবনের উল্লাস ফিরিয়া আসিল। কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম? আবার 3 বছর পূর্বের ছাত্রজীবনের উল্লাস ফিরিয়া আসিল, কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম? বলছে আবার 3 বছর পূর্বের ছাত্রজীবনের উল্লাস ফিরে এলো না, কেউ মনে রাখছে না কি চাকরি পেলাম কি পেলাম না। মেসের ম্যানেজার মুখ দাড়ি হাঁড়ি করিয়া বসিয়া আছে কি না আছে। ঠুংরি ও কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়া গেলাম যে ওই যে বিকেলবেলা জলসা হচ্ছিল, সেখানে কী গান হচ্ছিল? ঠুংরি আর কীর্তন, এই দুটো মনে রাখতে হবে। তো ভুলিয়া গেলাম যে দেনা মেটাইতে না পারিলে কাল সকাল হইতে বায়ুভক্ষণের ব্যবস্থা হইবে। জলসা যখন ভাঙিল তখন রাত 11টা। কটার সময় জলসা ভাঙলো? রাত 11টা। অবিনাশের সঙ্গে আলাপ হইল। হিন্দু হোস্টেলে থাকিবার সময় সে আর আমি ডিবেটিং ক্লাবে ছিলাম। এক সময় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করেছিলাম। তাহলে গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করা হয়েছিল। বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত। কি বিষয় ছিল? বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা। অবিনাশ প্রস্তাবকর্তা আমি, আচ্ছা, অবিনাশ প্রস্তাবকর্তা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। তাহলে অবিনাশ কে ছিল? প্রস্তাবকর্তা ছিল। আর ঔপন্যাসিক কে ছিলেন? প্রতিবাদী পক্ষের নায়ক ছিলেন। অবিনাশ প্রস্তাবকর্তা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। উভয় পক্ষে তুমুল তর্কের পর কি হলো? সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। কি বলছেন দেখো। সেই হইতে অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায়, যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ। অবিনাশ বলিল, চল, আমার গাড়িও রয়েছে, তোমাকে পৌঁছে দিই, চলো। কোথায় থাক? বলছে কোথায় থাকো? আচ্ছা, কোথায় থাকো? এইভাবে বলছে। অবিনাশ বলিল, চলো, আমার গাড়ি রয়েছে, তোমাকে পৌঁছে দিই। কোথায় থাকো? মেসের দরজায় নামাইয়া দিয়া বলিল, শোনো, কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে বিকেল 4টের সময়। তাহলে কে বলছে এটা? অবিনাশ বলছে। ঠিক আছে, হ্যারিংটন স্ট্রিটে কোথায় কার বাড়ি? অবিনাশের। ভুলো না যেন 33-2 লিখে রাখো তো নোট বইয়ে। তাহলে ঠিকানাটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে, 33-2। আর কখন চা খাবার নিমন্ত্রণ ছিল? বিকেলবেলা 4টের সময়, বিকেল 4টের সময়। আর হ্যারিংটন স্ট্রিট আর হলো 33-2।
পরদিন খুঁজিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম, বন্ধুর বাড়িও বাহির করিলাম। বাড়ি খুব বড় নয়, তবে সামনে পিছনে বাগান আছে। গেটে উইস্টারিয়া লতা, নেপালি দারোয়ান ও পিতলের প্লেট ছিল। কি ছিল? গেটে উইস্টারিয়া লতা ছিল, নেপালি দারোয়ান। দারোয়ানটা কে ছিল? এরা আসতেই পারে, নেপালি ছিল, চীনা ছিল, বুঝতেই পারছো। তো উত্তর হবে নেপালি দারোয়ান ও পিতলের একটা প্লেট ছিল, পিতলের প্লেট। আচ্ছা, লাল সুরকির বাঁকা রাস্তায় এক ধারে সবুজ ঘাসের বন, অন্য ধারে বড় বড় মুচুকুন্দু চাপা ও আম গাছ। তাহলে মুচুকুন্দু চাপার কথা কিন্তু এই উপন্যাসে আছে, মুচুকুন্দু চাপা ও আম গাছ। গাড়ি বারান্দার বড় একখানা মোটর গাড়ি, বড়লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোনো উপায় নাই, বড়লোকের বাড়িই ছিল। সিঁড়ি দিয়া উপরে উঠিয়াই বসিবার ঘর। অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মশগুল হইয়া গেলাম। অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলিকাতার বাড়িতে তাহার কেহই নাই। অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে দেশে গিয়েছিলেন, এখনও কেহই আসেন নাই। তাহলে কেন অবিনাশ কোথায় গিয়েছিল? মাসে গিয়ে, অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে, মাস হচ্ছে অগ্রহায়ণ মাস, দেশে গিয়েছিলেন, এখনও কেহই আসেন নাই। এ কথা ও কথার পর অবিনাশ বলিল, এখন কি করছো? সত্যচরণ একটা চরিত্র। তাহলে অনেকগুলো চরিত্র পেলাম, ধাতুরিয়া পেলাম, অবিনাশ পেলাম, সত্যচরণ পেলাম, সতীশ পেলাম। আচ্ছা, বলিলাম জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতুম। আচ্ছা, কোনটা? ওই মেয়েটার নাম। আচ্ছা, বলিলাম জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতুম, সম্প্রতি বসিয়াছি একরকম, ভাবছি আর মাস্টারি করব না। দেখছি অন্য কোনো দিকে যদি দু এক জায়গায় আশাও পেয়েছি। আশার পাওয়ার কথা সত্য নয়, কিন্তু অবিনাশ বড়লোকের ছেলে, মস্ত বড় এস্টেট ওদের, তাহার কাছে চাকুরির উমেদারি করিতেছি, এটা না দেখায়, তাই কথাটা বলিলাম। অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল, তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্যই। অবিনাশ বলছে, যেহেতু কাকে বলছো? উপন্যাসিককে। আমার একটা কথা আছে, তুমি তো আইনও পড়ছিলে না? বলিলাম পাশও করেছি। তাহলে আইন নিয়েও পড়াশোনা করেছে সত্যচরণ, কিন্তু ওকালতি করিবার মতিগতি নেই। অবিনাশ বলিল, আমাদের একটা জঙ্গলমহল আছে পূর্ণিয়া জেলায়। অবিনাশদের তাহলে জঙ্গলমহলটা কোথায়? পূর্ণিয়া জেলায়। প্রায় 20-30 হাজার বিঘে জমি। কত বিঘে জমি? 20-30 হাজার বিঘে জমি। 20-30 হাজার বিঘে জমি। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার উপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তর ভার দেওয়া চলে না নায়েবের ওপর। আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি, তুমি যাবে? কান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানিতাম। অবিনাশ বলে, কি? যে চাকুরির খোঁজে আজ 1 বছর কলিকাতার রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকুরির প্রস্তাব আপনা হইতে সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তবুও মান বজায় রাখিতে হইবে। অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতো বলিলাম, ওহ আচ্ছা, ভেবে বলবো। কাল আছো তো? বলছে, কাল আছো তো। অবিনাশ খুব খোলাখুলি ও দিলদরিয়া মেজাজের মানুষ, বলিল, ভাবাভাবি রেখে দাও, আমি বাবাকে আজই পত্র লিখতে বসছি। বলে আজকেই সে তার বাবাকে, যেহেতু সে ভগ্নীর বিবাহ উপলক্ষে গেছে বাবাকে অবিনাশ বলল পত্র লিখতে বসছি। আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি, জমিদারের ঘুণ কর্মচারী আমরা চাই না, কারণ তারা প্রায় চোর। বলছে আমরা সেই রকম কর্মচারী চাই না, ঘুণ কর্মচারী যারা চোর হয়ে থাকে। তোমার মতো শিক্ষিত বুদ্ধিমান, মানে দেখো, শিক্ষিত বুদ্ধিমান না হলে কিন্তু হবে না, সে বোঝাচ্ছে আর কি। তোমার মতো শিক্ষিত বুদ্ধিমান লোকের সেখানে দরকার, হ্যাঁ, যা তাকে আমরা দিতে পারবো না। জঙ্গলমহল আমরা নূতন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব। 30 হাজার বিঘের জঙ্গল। কত হাজার জঙ্গল ছিল? 30 হাজার বিঘের জঙ্গল ছিল। অত দায়িত্বপূর্ণ কাজ কি আর যার তার হাতে ছেড়ে দেওয়া যায়? তোমার সঙ্গে আজ আলাপ নয়, তোমার নারী নক্ষত্র আমি জানি। বলছে অবিনাশ সত্যচরণকে অনেক বছর ধরেই চেনে, তাই বলছে তোমার নারী নক্ষত্র আমি জানি, তুমি রাজি হয়ে যাও, আমি এক্ষুনি বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি। বলছে তুমি রাজি হয়ে যাও, এক্ষুনি বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি। আর একটা পরিচ্ছেদ আছে, দেখো, দ্বিতীয় পরিচ্ছেদ।
প্রথম পরিচ্ছেদের অংশই চলছে এখানে 1 2 3। আচ্ছা, প্রথম পরিচ্ছেদের হচ্ছে তোমার দ্বিতীয় অংশ। দেখো এখানে প্রথম অংশটা 1 করে দেওয়া আছে, দ্বিতীয় অংশ হচ্ছে তোমার 2 আর তৃতীয় অংশ হচ্ছে 3। ঠিক আছে, চলে আসছি তাহলে দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে কি আছে দেখো, কি করিয়া চাকুরি পাইলাম তাহা বেশি বলিবার আবশ্যক নাই, কারণ এই গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার 2 সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া BNW রেলওয়ের একটা ছোট স্টেশনে নামিলাম। কোথায়? BNW রেলওয়ের একটা ছোট স্টেশনে নামিলাম। শীতকালের বিকেল ছিল। বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে। দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা আসিয়াছে, জমিয়াছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত। কোথায় ছিল? রেল লাইনের দুধারে কিসের ক্ষেত ছিল? মটর ক্ষেত ছিল। শীতল সান্ধ্য বাতাসে তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন সেই উদাস প্রান্তর আর দূরের নীল বর্ণ, এটা বয়ের রেফটা না মধ্যাহ্নয়ের ওপর হবে, নীলবর্ণ বনশ্রেণী। কেমন ছিল বনশ্রেণী? নীলবর্ণ। তেমনই গরুর গাড়িতে প্রায় 15-16 ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া। ছইয়ের মধ্যে কলিকাতা হইতে আনিত কম্বল দেখো একে ক ম বল আছে, ক ময় বয় ল হবে, ময়ের তলে হসন্ত আছে। আনিত কম্বলের যোগ ইত্যাদি শীতে জল হইয়া গেল। হ্যাঁ, এটা দেখো এখানটা একটুখানি মিস্টেক আছে। আনিত কম্বলের এখানে একটা কিন্তু কিছু আছে, কম্বলের সহিত যাই হোক কিছু একটা আছে। গরুর গাড়িতে 15-16 ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া। ছইয়ের মধ্যে কলিকাতা হইতে আনিত কম্বল জাগ ইত্যাদি শীতে জল হইয়া গেল। যে কে জানিত এইসব অঞ্চলে এত ভয়ানক শীত। আমরা এইখানটা একটু বাদই দেব, র আর জাগ এখানটা অন্তস্থ জয়াকা গ আছে, কিছু একটা আছে এখানটা। তো এটা যেহেতু তোমাদের ডাউনলোডের, সেই কারণে একটু বোধহয় এখানটা আসছে না, জানি না বইয়ে কি আছে, আমি তো ডাউনলোড করেই তোমাদের পড়াচ্ছি এটা। দেখো তো আনিত কম্বল ইত্যাদি শীতে জল হয়ে গেল, আমরা কম্বলটাই পরবো, গেল। জানি তো এইসব অঞ্চলে এত ভয়ানক শীত ছিল। তো কম্বল ছিল, আরও আমাদের ধরে নিতে হবে আরও অনেক কিছু সঙ্গে ছিল। সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখনও পথ চলিতেছি, দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে, প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে, ক্ষেত খামার নাই, বস্তি লোকালয়ও বড় একটা দেখা যায় না, কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্তর, কিন্তু তাহাতে ফসলের আবাদ নাই। তাহলে কি আছে? বস্তি আছে, লোকালয়ও বড় একটা দেখা যায় না, কেবল কি আছে? বস্তি লোকালয় এসব ছিল না, ছোট বড় বন ছিল, কোথাও ঘন বন ছিল, কোথাও বা পাতলা বন ছিল, কোথাও মুক্ত প্রান্তর ছিল, আবার কোথাও ফসলের আবাদ ছিল না। কাছারিতে পৌঁছলাম বেলা 10টার সময়। কটার সময় কাছারিতে পৌঁছানো হলো? বেলা 10টার সময়। আচ্ছা, জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতগুলো খড়ের ঘর ছিল। তাহলে কত বিঘা জমি ছিল? জঙ্গলের মধ্যে 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতগুলো খড়ের ঘর ছিল। জঙ্গলেরই কাঠ, বাঁশ ও খড় দিয়া তৈরি ঘরে শুকনো ঘাস ও বন ঝাউয়ের সরু গুড়ির বেড়া, তাহার উপর মাটি দিয়া ল্যাপা। বলছে জঙ্গলেরই কাঠ, বাঁশ ও খড় দিয়া তৈরি ঘরে শুকনো ঘাস ছিল ও বন ঝাউয়ের সরু গুড়ির বেড়া ছিল। কি ছিল দেখো? জঙ্গলের কাঠ ছিল, বাঁশ ও খড় দিয়ে তৈরি শুকনো ঘাস ছিল। আচ্ছা দেখো কি বলছে, কোথায় ছিলাম? বাঁশ ও ঝাড় দিয়া তৈরি ঘরে শুকনো ঘাস ও বন ঝাউয়ের সরু গুড়ির বেড়া, তাহার উপর মাটি দিয়া ল্যাপা। ঘরগুলি নতুন তৈরি। ঘরের মধ্যে ঢুকিয়াই টাটকা কাটা খড়, আধ কাঁচা
ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথায় কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুনভাবে বাঁধা হইয়াছে, কারণ পাশেই একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্ট নাই। তাহলে পাশে কি ছিল? একটা ঝর্ণা ছিল। দেখো, চলে আসছে তৃতীয় পরিচ্ছেদে। জীবনের বেশিরভাগ, আশা করছি তৃতীয় পরিচ্ছেদটা তোমাদের একটু বড় আছে। আর তৃতীয় পরিচ্ছেদ আছে, চতুর্থ পরিচ্ছেদ আছে, বেশি বড় নেই। তৃতীয় পরিচ্ছেদ আর চতুর্থ পরিচ্ছেদ আজকের ক্লাসেই প্রথম পরিচ্ছেদ শেষ হয়ে যাবে। মানে তৃতীয় পরিচ্ছেদ বলতে তৃতীয় অংশ আর চতুর্থ অংশ টোটাল। তাহলে তোমাদের প্রথম পরিচ্ছেদের কটা অংশ আছে? 4টে অংশ আছে। দেখো, তৃতীয় 3। জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি। বেশিরভাগ সময় কোথায় উপন্যাসিক কাটিয়েছেন? প্রশ্ন এলে উত্তর হবে কলিকাতায়। আচ্ছা, বন্ধু বান্ধবের সঙ্গ, লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনা করিতে পারি না। এই অবস্থায় চাকুরির কয়েকটি টাকার খাতিরে সেখানে আসিয়া পড়িলাম। মানে ওই চাকরিটা কেন, মানে কয়েকটা টাকার খাতিরেই তো চাকরিটা সে নিল। এত নির্জন স্থানের কল্পনাও কোনো দিন করি নাই। এত বন্ধুবান্ধব, এত থিয়েটার, সিনেমা উনি গেছেন, এত লাইব্রেরিতে, এত মানুষজনের সাথে থেকেছেন, যে এত নির্জনতা তিনি কল্পনাও করতে পারেন না। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের, দেখো এখানে সূর্যের হবে, এটা কিন্তু একটুখানি মিস্টেক আছে, আমার মনে হয় বইতেও আছে, আমি তো ডাউনলোডে এটা তোমাদের আগেও বললাম, ওইগুলো নিয়ে কিন্তু এত টেনশন করবে না। এটা কিন্তু সূর্যের হবে। হ্যাঁ, সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায়। আবার সন্ধ্যার সময় বনঝাউ ও দীর্ঘ ঘাসের বন শীর্ষ সিঁদুরের রঙে রাঙাইয়া সূর্যকে ডুবিয়া যাইতে দেখি। ইহার মধ্যে শীতকালের যে 11 ঘণ্টা ব্যাপী দিন, তা যেন খাঁ খাঁ করে শূন্য। কি করিয়া তাহা পুরাইব? প্রথম সেটাই আমার পক্ষে হইল মহা সমস্যা। তো বলছে কি করে আমি দিন কাটাবো, সেটাই সমস্যার ব্যাপার হলো। সে ব্যাপারটা বোঝাই গেল কেন। সে পুরো একদম নির্জন স্থান কেমন পুরো বর্ণনা উনি দিয়ে দিয়েছেন। কাজকর্ম করিলে অনেক করা যায় বটে, কিন্তু আমি নিতান্ত নব আগন্তুক। তাহলে এখানে আগন্তুককে ঔপন্যাসিক, সে কার কথা বলা হচ্ছে? সত্যচরণের কথা বলা হচ্ছে। যদি বলে সত্যচরণ থাকলে কিন্তু ঔপন্যাসিক থাকবে না, ঔপন্যাসিক থাকলে সত্যচরণ থাকবে না। এখনও ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না, কাজের কোনো বিলি ব্যবস্থাও তো করিতে পারি না। নিজের ঘরে বসিয়া যে কয়খানি বই ঘরে সঙ্গে আনিয়াছিলাম, তাহা পড়িয়াই কোনো রকমে দিন কাটাই। কাছারিতে লোকজন যারা আছে তারা নিতান্ত বর্বর। কি আছে? বর্বর। এটা রয়ে তো ওটা বর্বর, ওপরে রেফ হবে, নিতান্ত বর্বর। না বোঝে তাহারা আমার কথা, না আমি ভালো বুঝি তাহাদের কথা। প্রথম দিন 10 কি কষ্টে যে কাটিল, মানে প্রথম 10টা দিন খুব কষ্টে কেটেছিল। কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই, এখানে হাঁপাইয়া মরার চেয়ে আধ পেটা খাইয়া কলিকাতায় থাকা ভালো। অনেকবার ভেবেছে যে এখানে থাকার থেকে না আধ পেটা খেয়ে থাকা কলকাতাতে ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করিয়াছি, এ জনহীন জঙ্গলে আসিয়া এ জীবন আমার জন্য নয়। রাত্রিতে নিজের ঘরে বসিয়া এ সবই ভাবিতেছি, এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাছারির বৃদ্ধ মুহুরী গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করলেন। তাহলে আরেকটা চরিত্র গোষ্ঠ চক্রবর্তী, তিনি কে ছিলেন? কাছারির বৃদ্ধ মুহুরী ছিলেন। এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচি। তাহলে গোষ্ঠ চক্রবর্তীর সঙ্গে কথক কোন ভাষায় কথা বলেছিল? বাংলা ভাষায়। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। কত বছর? 17-18 বছর। বর্ধমান জেলার বনপাশ স্টেশনের কাছে কোন গ্রামে বাড়ি। বলিলাম বসুন গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন। বলিলেন, আপনাকে একটা কথা বলতে এলাম নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না, এ বাংলাদেশ নয়। লোকজন সব বড় খারাপ। বাংলাদেশের মানুষও সবাই যে খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু। এটা কে বলল? এটা কথক বললেন। আচ্ছা, সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার বাবু। সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথম এখানে আসি। প্রথম এসে বড় কষ্ট হতো, এই জঙ্গলে মন হাঁপিয়ে উঠতো। আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা, পূর্ণিয়া কি পাটনাতে কাছে গিয়ে 2 দিনের বেশি 3 দিন থাকতে পারিনি। কে বলছে? গোষ্ঠ চক্রবর্তী বলছে। গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাহিলাম। বলে কি? জিজ্ঞাসা করলাম, থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসলেন, বলিলেন, ঠিক তাই ম্যানেজার বাবু, আপনিও বুঝবেন। নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্যে
মন উড়ু উড়ু করছে, বয়সও আপনার কম। কিছুদিন এখানে থাকুন, তারপর দেখবেন। কি দেখব, জঙ্গল আপনাকে পেয়ে বসবে, কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না। আমার তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গের গিয়েছিলাম মোকদ্দমার কাছে, কেবল মনে হয় কবে এখান থেকে বেরোবো। মুঙ্গেরে গিয়েছিল? কোথায়? মুঙ্গেরে গিয়েছিল মোকদ্দমার কাজে। মনে মনে ভাবিলাম, ভগবান সেই দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন। আর তার থেকে চাকুরিতে ইস্তফা দিয়া কোন কালে কলিকাতায় ফিরিয়া গিয়াছি। গোষ্ঠবাবু বলিলেন, বন্দুকটা রাত বেরাত শিওরে শিওরে রেখে শোবেন, জায়গা ভালো নয়। এর আগে একবার কাছারিতে ডাকাতি হয়ে গিয়েছে। তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই যা কথা। কৌতূহলের সহিত বললাম, বলেন কি? কতকাল আগে ডাকাতি হয়েছিল? বেশি না, এই বছর 8-9। মানে তাহলে কত বছর আগে? বছর 8-9 আগে। কিছুদিন থাকুন, তখন সব কথা জানতে পারবেন। এই অঞ্চল বড় খারাপ। তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে নিলে দেখবেই বা কে? গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। দূরের জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে, আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকা বাঁকা একটা বনঝাউয়ের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হোকুসাই অঙ্কিত একখানি ছবি। দেখো, এখানে একজনের জাপানি চিত্রকরের নাম আসে। জাপানি চিত্রকরের নাম কি, এটা কিন্তু প্রশ্ন আসবে। হোকুসাই অঙ্কিত, হোকুসাই, ঠিক আছে, হোকুসাই, এটা বনঝাউয়ের ডাল, জাপানি চিত্রকর হোকুসাই অঙ্কিত একখানি ছবি। চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পায় নাই। এইসব বিপজ্জনক স্থান আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। তাহলে কি বলছে? দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল, এটা সৌন্দর্য হবে। চলে আসছি দেখো পরের অংশে। কিসের সৌন্দর্য? চন্দ্রের সৌন্দর্য। আচ্ছা, উদীয়মান চন্দ্রের সৌন্দর্য। দেখো, যদি অপশনে থাকে উদীয়মান চন্দ্রের সৌন্দর্য, তাই দেবে। শুধু চন্দ্রের সৌন্দর্য দিলে কিন্তু হবে না, উদীয়মান চন্দ্রের সৌন্দর্য। চলে আসছি পরের অংশে। কাছারির অনতি দূরে একটা ছোট পাথরের টিলা আছে। কাছারির অনতি দূরে কী ছিল? একটা ছোট পাথরের টিলা। কিসের টিলা? পাথরের টিলা। একটা ছোট পাথরের টিলা ছিল। তার উপর প্রাচীন ও সুবৃহৎ একটা বট গাছ ছিল। তার উপর কি ছিল? একটা সুবৃহৎ বট গাছ ছিল। পাথরের টিলার উপর একটা বট গাছ ছিল। এই বট গাছের নাম গ্র্যান্ড সাহেবের বট গাছ। বট গাছটার নাম কি? গ্র্যান্ড সাহেবের বট গাছ। কেন এই নাম হইল তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপর উঠিলাম। দেখো, সূর্যাস্ত হবে এটা, হ্যাঁ। পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার ওপর উনি উঠলেন। টিলার উপরকার বটতলে আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া কত দূর পর্যন্ত এক চমকে দেখতে পাইলাম কলুটোলার মেস, কপালিটোলার সেই ব্রিজের আড্ডাটি। গোল দিঘিতে আমার প্রিয় বেঞ্চখানা প্রতিদিন এমন সময়ে হাতে দিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম। হঠাৎ যেন কতদূর পড়িয়া রহিয়াছে মনে হইল তাহারা। মন হুহু করিয়া উঠিল, কোথায় আছি? কোথাকার জলহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি চাকুরির খাতিরে। মানুষ এখানে থাকে? লোক নাই, জন নাই, সম্পূর্ণ নিঃসঙ্গ, একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশের এইসব মূর্খ, দেখো মূর্খ বানানটাও কিন্তু এখানে একটু ক্ষয় রেফ হবে। এদেশের এইসব মূর্খ বর্বর মানুষ, এরা একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না। এদেরই সাহচর্যে দিনের পর দিন কাটাইতে হইবে। সেই দূর বিসর্পী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হয়ে গেছে। কেমন ভয় হইল। তখন সংকল্প করিলাম, এই মাসের আর সামান্য দিনই বাকি। সামনের মাসটা কোনোরূপে চোখ বুজিয়া কাটাইব। তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকুরিতে ইস্তফা দিয়া কলিকাতায় ফিরিয়া গিয়া সভ্য বন্ধু বান্ধবের অভ্যর্থনা পাইয়া, সভ্য খাদ্য খাইয়া, সভ্য সুরের সঙ্গীত শুনিয়া, মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর
মুনেশ্বর শুনিয়া বাঁচিব। মানে এই নির্জনতা তিনি ত্যাগ করে যেতে চাইছেন, তিনি থাকতে চাইছেন না। পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি, মানুষকে এত ভালোবাসি, তাহাদের প্রতি আমার যে কর্তব্য হয়তো সবসময় তাহা করিয়া উঠিতে পারি না, কিন্তু ভালোবাসি তাহাদের, নিশ্চয়ই ভালোবাসি, নতুবা এত কষ্ট পাইব কেন তাহাদের ছাড়িয়া আসিয়া। প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি, প্রেসিডেন্সি কলেজে কে রেলিংয়ে বই বিক্রি করে? বৃদ্ধ মুসলমান। কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই, মাসিক পত্রিকার পাতা উল্টাইয়াছি, কেনা উচিত ছিল হয়তো, কিন্তু কেনা হয় নাই। সেও যেন পরম আত্মীয় বলিয়া মনে হইল। তাহাকে আজ কতদিন দেখি নাই, তাহলে সেই বৃদ্ধকে আজ কতদিন দেখি নাই। কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলে আলো জ্বলে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে মানে লেখক সবাইকে মিস করছেন। মানে এই সমস্ত দিনগুলো যে মানে ওখানকার যে কলকাতার মানুষজন যাই হোক, তিনি আধপেটা খেয়ে থাকলেও, চাকরি না থাকলেও তিনি ওখানকার যে একটা সরগরম ব্যাপার, একটা যে মানুষজনের কোলাহল, এইগুলোকে উনি পছন্দ করছেন। সেই কথাই উনি বলছেন যে সে বৃদ্ধ মুসলমান, তার কথা মনে পড়ছে যে কিনা বই বিক্রি করতো কোথায়? প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে। দেখো, কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলে আলো জ্বালিয়া একখানা বই লইয়া বসিয়াছি। সিপাহী মুনেশ্বর সিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বলিলাম, কি মুনেশ্বর? বলছে কি? তাহলে এখানে একজন পেলাম নাম মুনেশ্বর, সিপাহী মুনেশ্বর। ইতিমধ্যে দেহাতি হিন্দু কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম। দেহাতি হিন্দু। তো মুনেশ্বর বলল, হুজুর আমায় একখানা লোহার কড়া কিনে দেবার হুকুম দিন, যদি দেন মুহুরিবাবুকে। কি হবে লোহার কড়া? সে জিজ্ঞেস করলো। তখন মুনেশ্বর বলল, মুনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল। সে বিনীত সুরে বলিল, একখানা লোহার কড়া থাকলে কত সুবিধে হুজুর, যেখানে সঙ্গে নিয়ে গেলাম, ভাত রাঁধা যায়, জিনিসপত্র রাখা যায়, ওতে করে ভাত খাওয়া যায়, ভাঙবে না। আমার একখানাও কড়া নেই। কতদিন থেকে ভাবছি একখানা কড়ার কথা, কিন্তু হুজুর বড় গরিব, একখানা কড়ার দাম 6 আনা। তাহলে একখানা কড়ার দাম কত? 6 আনা। অত দাম দিয়ে কড়া কিনি কেমন করে? তাই হুজুর কাছে আসা অনেক দিনের স্বাদ, একখানা কড়া আমার হয়। হুজুর যদি মঞ্জুর করেন, হুজুর মালিক। একখানা লোহার কড়াই যে এত গুণের, তাহার জন্য যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে, এই ধরনের কথা এই আমি প্রথম শুনলাম। এত গরিব লোক পৃথিবীতে আছে যে 6 আনা দামের, তাহলে কত ছিল? 6 আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হইতে পায়। শুনিয়াছিলাম এদেশের লোক বড় গরিব, এত গরিব তাহা জানিতাম না, বড় মায়া হইল। তাহলে বলছে যে শুনেছিলাম এদেশের লোক গরিব, কিন্তু এতটা গরিব জানতাম না যে 6 আনা দামের কড়াটা ওর কাছে দরকার, এত গরিব, বড় মায়া হলো। পরদিন আমার সই করা চিরকুটের জোরে মুনেশ্বর সিং একটা চরিত্র। মুনেশ্বর সিং কি করলো? নৌগচ্ছিয়ার বাজার হইতে, তাহলে বাজারের নাম ছিল নৌগচ্ছিয়া। কোথা থেকে? নৌগচ্ছিয়ার বাজার হইতে একখানা 5 নম্বরের কড়াই কিনে আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম দিয়া দাঁড়াইলো। তাহলে 5 নম্বরের কড়াটি কোথা থেকে কিনেছিল? কড়াইটা কেনা হয়েছিল নৌগচ্ছিয়ার বাজার থেকে। কত নম্বর কড়াই ছিল? 5 নম্বরের কড়াই ছিল। হো গইল, হুজুর কি কৃপা, সে করাইয়া হো গইল। অর্থাৎ কি বলছে? ওই কে বলছে এটা? মুনেশ্বর সিং বলছে। তাহার হর্ষোৎফুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল বেশ লোকগুলো। কি মনে হলো? বেশ তো লোকগুলো, এই কথা মনে হইল। কি মনে হইল? তাহার হর্ষোৎফুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল বেশ লোকগুলো। বড় কষ্ট তো এদের তো বেশ কষ্ট আছে। এই গেল প্রথম পরিচ্ছেদের 4টে অংশ, 1, 2, 3, 4 আরণ্যক উপন্যাস। আচ্ছা, আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে 2য় পরিচ্ছেদের আলোচনা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।